হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন জিওগ্রাফি উইথ সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা আগামী 3 তারিখে হতে চলেছে মার্চ মাসের, তো যাদের সাবজেক্ট ভূগোল তাদের ক্ষেত্রে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের জলবায়ুবিদ্যা অর্থাৎ ক্লাইমেটোলজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু দেখতে পাবে পরীক্ষায়, এবং পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই সম্পর্কে তোমাদের ধারণা পেয়ে যাবে। তো আজকের এই ক্লাসে মোট প্রশ্ন সংখ্যা থাকবে 60টি, সম্পূর্ণটাই ক্লাইমেটোলজি অর্থাৎ জলবায়ুবিদ্যার উপর। এই ক্লাসটি যারা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যারা পরীক্ষা দেবে ভূগোলে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো যে বায়ুমণ্ডল কী কী উপাদান দিয়ে গঠিত। এখানে 3টা অপশন দিয়ে দিচ্ছে, 1 জলীয় বাষ্প, 2 গ্যাস, 3 ধূলিকণা। তো আমাদের বলতে হবে যে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেটা কী কী উপাদান দিয়ে গঠিত। তো অপশন এতে দেখো 1 এবং 2 অনলি, অপশন বিতে 1 and 3 অনলি, অপশন সিতে 1, 2, 3 সবগুলোই, এবং অপশন ডিতে অনলি 2। তো আমরা যদি দেখি আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, আমাদের বায়ুমণ্ডল কিন্তু সেখানে তোমরা জলীয় বাষ্পও দেখতে পারবে, গ্যাসও দেখতে পারবে এবং ধূলিকণাও দেখতে পারবে। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি, 1, 2, 3, মানে সবগুলোই হবে এখানে সঠিক উত্তর। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর আমাদের পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলেছে, এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে। সেই স্টেটমেন্টটা, প্রথম স্টেটমেন্টে বলেছে যে অক্সিজেন গ্যাস বায়ুমণ্ডলের প্রায় 21% অবস্থান করেছে, এবং 2 নম্বর স্টেটমেন্টে বলেছে উদ্ভিদের খাদ্য তৈরির সময় অক্সিজেন গ্যাস ব্যবহার করে। এখানে অপশন এতে বলেছে এ এবং 1 এবং 2 উভয় সত্য, বিতে বলেছে 1 এবং 2 উভয় মিথ্যা, সিতে বলেছে 1 সত্য কিন্তু 2 মিথ্যা, আর অপশন ডিতে বলেছে 1 মিথ্যা কিন্তু 2 সত্য। তো আমরা যদি এবার স্টেটমেন্টগুলোকে দেখি, যে প্রথম স্টেটমেন্টটা যেটা বলেছে সেটা কিন্তু সঠিক, কারণ আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে 21%ই অক্সিজেন রয়েছে। এবার স্টেটমেন্ট নম্বর 2তে যদি দেখি, সেখানে কিন্তু এই জায়গাটাই ভুল রয়েছে, যে আমাদের খাদ্য তৈরির সময় কিন্তু উদ্ভিদ কী করে, কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে আর অক্সিজেন গ্যাস ত্যাগ করে। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1 সত্য এবং 2 মিথ্যা। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলেছে নিচের গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসের উপাদান বায়ুমণ্ডলের পরিমাণ সবচেয়ে কম। অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি আর্গন, অপশন ডি কার্বন ডাই অক্সাইড। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো অপশন ডি কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ রয়েছে 0.03%। সেখানে আমরা আর্গন গ্যাস যদি দেখি, সেখানে 0.93% আর্গন গ্যাস রয়েছে, আর অক্সিজেন গ্যাস 21% এবং নাইট্রোজেন গ্যাস 78%। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলেছে ট্রপোস্ফিয়ার স্তর সম্পর্কে নিচের কোন তত্ত্বটি সত্য। এখানে 4টা অপশন রয়েছে। অপশন এতে বলেছে এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি। অপশন বি বলেছে এখানে এটির উচ্চতা নিরক্ষরেখা থেকে 30 কিলোমিটার। অপশন সিতে বলেছে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। আর অপশন ডিতে বলেছে এটি একটি শান্তমণ্ডল, কারণ এখানে কোনো ঝড় বৃষ্টি হয় না। তো এখানে যে সঠিক উত্তর হবে, যে আমাদের যে ট্রপোস্ফিয়ার স্তর রয়েছে সেই ট্রপোস্ফিয়ার স্তরে কিন্তু এই অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর, কারণ ট্রপোস্ফিয়ার স্তরে কী হয়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কী হয়, উষ্ণতাটা হ্রাস পায়, যেটা এই অপশন সিটা সঠিক। আর বাদ বাকি যেটা রয়েছে আমাদের ভুল। অপশন এতে কিন্তু বলেছে সব থেকে বেশি বিস্তার, এটা কিন্তু নয়। এবং ট্রপোস্ফিয়ারের নিরক্ষরেখা থেকে যে দূরত্ব সেটা বিস্তার, সেটা হচ্ছে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। এখানে 4টা অপশন দিয়েছে। অপশন এতে এখানে দিয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। তো এখানে বলেছে উচ্চতা যত বৃদ্ধি পাবে উষ্ণতা তত হ্রাস পাবে। তো সেই ক্ষেত্রে এখানে যদি দেখি, অপশন এতে বলেছে 1 অনলি, এখানে শুধু ট্রপোস্ফিয়ার। অপশন বিতে বলেছে 1 এবং 2, অপশন সি 1, 2, 1, 3 অনলি, এবং অপশন ডিতে বলেছে 1 এবং 4 অনলি। তো আমরা যদি দেখি বায়ুমণ্ডলে যে উচ্চতা বৃদ্ধির সাথে যে উষ্ণতা হ্রাস পায় সেটা 2টা স্তরে হয়। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তর অপশন 1-এ, এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। অর্থাৎ এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 1 এবং 3 অনলি। তো এখানে কোথায় রয়েছে, অপশন সি। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চেনে, 6 নম্বর কোশ্চেন।
নিচের কোন দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ওয়েভলেন্থ সবথেকে বেশি। অপশন এতে নীল, অপশন বিতে সবুজ, অপশন সিতে হলুদ আর অপশন ডিতে লাল। তো আমরা যদি দেখি এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি হয় লালে, তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এবং সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য কম হয় সেটা হলো বেগুনি। বেগুনিতে তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম হয় এবং লালের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি হয়। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চিনে বলেছে নিচের রশ্মিগুলির তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাও, বেগুনি, নীল, সবুজ, লাল। তো এখানে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাতে বলছে কম থেকে বেশি, অর্থাৎ তোমাকে কম থেকে বেশি যেতে হবে। তো এখানে কম যেটা রয়েছে সবথেকে সেটা হলো বেগুনি, তারপরে তোমরা নীল দেখতে পারবে, তারপরে তোমরা সবুজ দেখতে পারবে, তারপরে তোমরা লাল দেখতে পাবে। অর্থাৎ এখানে 1, 2, 3 এবং 4 এটা সাজিয়ে দেওয়া হয়েছে। তো এখানে অপশন যদি দেখি আমরা, তো অপশন এতে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 দেওয়া রয়েছে। তো অপশনে এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে। এখানে তোমরা আরও দেখে নিতে পারো যে কার ওয়েভলেন্থ কতটা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। এরপর আমাদের পরের কোশ্চিন 8 নম্বরের কোশ্চিনে বলেছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধির কারণ কি? অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরের দিকে যাবে উষ্ণতা সেখানে বাড়বে, অর্থাৎ উচ্চতা যত যাবে তত উষ্ণতা বাড়বে। এর কারণটা কি? অপশন এ বলেছে ধূলিকণার পরিমাণ বেশি, অপশন বি সূর্যরশ্মির পরিমাণ বেশি, অপশন সি ওজোন গ্যাসের প্রাধান্য, অপশন ডি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের জন্য। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধির কারণ হলো এখানে ওজোন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 9 নম্বর কোশ্চিন বলছে নিচের কোনটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর? অপশন এতে ট্রোপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার এবং অপশন ডি থার্মোস্ফিয়ার। বলছে এই স্তরগুলির মধ্যে কোনটি সবথেকে শীতলতম? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন সি, মেসোস্ফিয়ারের সবথেকে শীতলতম স্তর। এখানকার উষ্ণতা -100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়ে থাকে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 10 নম্বর কোশ্চিন। 10 নম্বর কোশ্চিনে বলছে বায়ুমণ্ডলের এর মধ্যে কোনটির অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি? অ্যালবেডো মানে যে রশ্মিটা কিছু বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সেটা মহাশূন্যে ফিরে যায়। এখানে অপশন এ বলেছে বন, অপশন বি ঘনমেঘ, অপশন সি মাটি, অপশন ডি বরফ। তো তোমরা এখানে মনে রাখবে অ্যালবেডোর পরিমাণ সবথেকে বেশি হবে যে সমস্ত জিনিসের তার যে সারফেসটা থাকবে অর্থাৎ ভূপৃষ্ঠটা থাকবে সেটা সমতল যত হবে সেখানকার অ্যালবেডোর পরিমাণটা তত বেশি হবে। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি বরফ, কারণ বরফের সারফেসটা কিছু স্মুথ হওয়ার কারণে সেখানকার সূর্যরশ্মি এখান থেকে এসে সরাসরি সেটা মহাশূন্যে ফিরে যায়। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি। তো তোমরা এখান থেকে দেখে নেবে যে কার কার অ্যালবেডোর পরিমাণ কতটা রয়েছে, এখান থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোনটি সত্য নয়? তো তোমরা যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই এই জিনিসগুলো ভালো করে দেখবে। নয়, অপশন এতে বলছে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। অপশন বিতে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। অপশন সি যেটা হচ্ছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারকে বলা হয় ওজোন মণ্ডল। অপশন ডি আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারে কী হয় বেতা তরঙ্গ প্রতিফলিত হয়। তো এখানে বলছে সত্য নয়, তো এখানে যেটা যদি দেখি আমরা, সো অপশন সি যে মেসোস্ফিয়ার রয়েছে সেটা ভুল। তো অপশন সি এখানে সঠিক উত্তর, কারণ মেসোস্ফিয়ারকে ওজোন মণ্ডল বলা হয় না, ওজোন মণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 12 নম্বর কোশ্চিন। তো 12 নম্বর কোশ্চিনে বলেছে এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে। তো স্টেটমেন্ট 1 বলেছে ইউরোপিয়ান দেশগুলিতে শীতকাল আর্দ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক হয়। স্টেটমেন্ট 2তে বলেছে এই দেশগুলি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত হওয়ার কারণে আয়ন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। তো এখানে বলেছে অপশন এ বলেছে দুটাই সত্য, স্টেটমেন্ট 1 এবং 2। অপশন বিতে বলেছে স্টেটমেন্ট 1 এবং 2 উভয় মিথ্যা। অপশন সিতে স্টেটমেন্ট 1 সত্য কিন্তু স্টেটমেন্ট 2 মিথ্যা। আর অপশন ডিতে বলেছে স্টেটমেন্ট 1 মিথ্যা কিন্তু স্টেটমেন্ট 2 সত্য। তো আমরা যদি এখানে স্টেটমেন্টটা দেখি, তো প্রথম স্টেটমেন্ট যেটা বলেছে যে ইউরোপিয়ান দেশগুলিতে শীতকাল আর্দ্র হয় এবং গ্রীষ্মকাল শুষ্ক হয়, এটা একদম সঠিক,
কারণ ইউরোপিয়ান দেশগুলিতে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে সেখানে শুষ্ক থাকে। এবং স্টেটমেন্ট 2-তে বলেছে শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অন্তর্গত হওয়ার কারণে আয়ন বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। তো এখানে আয়ন বায়ু না হয়ে এখানে হবে পশ্চিমা বায়ু। এখানে কী হবে, পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের যে জলবায়ু অন্তর্গত দেশগুলো সেখানে বৃষ্টিপাত হয়। তো স্টেটমেন্ট 2 হলো মিথ্যা। তো এখানে যে অপশন হবে সেটা হচ্ছে অপশন সি। অপশন সি হলো সঠিক উত্তর। স্টেটমেন্ট 1 সত্য এবং স্টেটমেন্ট 2 মিথ্যা। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 13 নম্বর কোশ্চিনে বলেছে উদ্ভিদের ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কোনটি প্রয়োজনীয় উপাদান নয়? অর্থাৎ উদ্ভিদের যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেখানে কোনটি প্রয়োজনীয় উপাদান নয়? অপশন এ সূর্যালোক, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি জল, অপশন ডি নাইট্রোজেন। তো উদ্ভিদে যে খাদ্য তৈরি করে সেখানে কিন্তু সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড এবং জল এই তিনটা জিনিসই কিন্তু অবশ্যই দরকার। যেটা প্রয়োজন হয় সেটা হলো নাইট্রোজেন। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলে আসছে আমাদের পরের কোশ্চিনে, 14 নম্বর কোশ্চিনে বলেছে শীতকালের সময় ভারতের উত্তর পশ্চিম ভাগে যে বৃষ্টিপাত হয় তার কারণ কি? অপশন এ বলেছে পশ্চিমী ঝঞ্ঝা, অপশন বি মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন, অপশন সি কালবৈশাখী আর অপশন ডি ক্রান্তীয় ঘূর্ণবাত। কি বলছে, শীতকালে ভারতের উত্তর পশ্চিম ভাগে যে বৃষ্টিপাত হয় তার মেন কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, যেটাকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলা হয়। তো অপশন এ এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 15 নম্বর কোশ্চিনে বলেছে পৃথিবীর সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে নিচের কোন রেখার দ্বারা দেখানো হয়? অর্থাৎ পৃথিবীর যে সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সেই বৃষ্টিপাত অঞ্চলগুলিকে এরকম একটা রেখার মাধ্যমে দেখানো হয়, সেই রেখাটাকে কি বলা হয়? অপশন এ বলেছে আইসোইয়েথ লাইন, অপশন বি আইসোনিপ লাইন, অপশন সি আইসোপ্যাচ লাইন, অপশন ডি আইসোবার লাইন। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ আইসোইয়েথ লাইন, মানে পৃথিবীর যেখানে সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে এই কাল্পনিক রেখার মাধ্যমে দেখানো হয়। যেমন এখানে যদি 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, এখানে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে, এখানে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত, তো এই সমস্ত জায়গায় যে রেখা দ্বারা দেখানো হয় সেটাকে আইসোইয়েথ লাইন বলা হয়। তো তোমরা এখান থেকে যে লাইনগুলো রয়েছে সেখানে তোমরা ভালো করে পড়বে, এখান থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তো তোমরা এখান থেকে দেখে নেবে যে কোন লাইনকে কি বলা হয়। তো তোমরা যারা রয়েছে তারা এটা অবশ্যই ভালো করে পড়বে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 16 নম্বর কোশ্চেন। ডি উইটলেসলি সমগ্র বিশ্বের মোট কতগুলি কৃষি অঞ্চলে ভাগ করেছে? অপশন এ 12টি, অপশন বি 13টি, অপশন সি 14টি আর অপশন ডি 15টি। যে উইটলেসলি রয়েছে সেটা সমগ্র বিশ্বকে যে কৃষি অঞ্চলে ভাগ করেছে সেটা হলো 13টি। ডক্টর উইটলেসলি এখানে ডারউইন উইটলেসলি সমগ্র বিশ্বকে 13টা কৃষি অঞ্চলে ভাগ করেছে। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চিনে, 17 নম্বর কোশ্চিনে বলেছে পৃথিবীর অপুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত থাকে? তাহলে অপুসুর অবস্থাটা কি? অপুসুর অবস্থা যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, কত হয়? 15,20,00,000 কিলোমিটার। ঠিক আছে, তো এই অপুসুর অবস্থা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? এখানে কোটিতে বলেছে আর এখানে দিয়ে দিয়েছে অপশনে মিলিয়নে। তো এখানে প্রথম অপশনে দিয়েছে 140.9 মিলিয়ন কিমি, অপশন বিতে বলেছে 15.7 মিলিয়ন কিলোমিটার, অপশন সি 150.2 বিলিয়ন কিলোমিটার আর অপশন ডি 150.2 মিলিয়ন কিলোমিটার। তো আমরা জানি 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু কি 10 লাখ। তাহলে 10 মিলিয়ন মানে 1 কোটি জনসংখ্যা। তো এখানে হচ্ছে 115 কোটি। তো সেখানে যে সঠিক উত্তর হবে সেখানে দেখো অপশন ডি এখানে সঠিক উত্তর, কারণ 150 মিলিয়ন মানে 15,20,00,000 কিলোমিটার। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 18 নম্বর কোশ্চিনে বলেছে গর্জনশীল চল্লিশা কত অক্ষাংশে লক্ষ্য করা যায়? অপশনে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি দক্ষিণ, অপশন বিতে বলেছে 50 থেকে 60 ডিগ্রি দক্ষিণ, অপশন সি 80 ডিগ্রি উত্তর, অপশন ডি 35 থেকে 40 ডিগ্রি দক্ষিণ। তো গর্জনশীল চল্লিশা সেটা তোমরা দেখতে পারবে 40 থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। তো অপশনে এখানে সঠিক উত্তর। সাধারণত তোমরা বইগুলোতে দেখবে গর্জনশীল চল্লিশা বলা হয় 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে
লেখা রয়েছে। তো তোমরা যেখানে দেখবে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি যে জায়গায় দেখতে পারবে সেটা তোমরা চুজ করবে, কারণ 40 থেকে 50 ডিগ্রির দক্ষিণ অক্ষাংশের মধ্যে গর্জনশীল চল্লিশা প্রবাহিত হয়। এরপর চলেছে আমাদের পরের কোশ্চিনে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চিনে বলেছে নিম্নলিখিত কোন দেশে নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়? অপশন এ ভারত, অপশন বি ইটালি, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি চিলি। তো নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করে যে সমস্ত দেশ যে নিরক্ষরেখার কাছে অবস্থান করবে সেই সমস্ত এলাকায় নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তো এই সব দিক থেকে ইন্দোনেশিয়া যে রয়েছে সেই ইন্দোনেশিয়া কিন্তু নিরক্ষীয় রেখার কাছে অবস্থান করেছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। আর বাদ বাকি তো তোমরা জানো যে ভারত, আমাদের ভারতবর্ষ, সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করেছে। এরপরে চলে আসছে আমাদের পরের কোশ্চিনে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চিনে বলেছে পৃথিবীতে সূর্যরশ্মির মোট কত শতাংশ বায়ুমণ্ডলকে উত্তাপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়, যেটাকে আমরা অ্যালবেডো বলি। আমাদের এই অ্যালবেডোর পরিমাণটা কত? অপশন এ 34%, অপশন বি 30%, অপশন সি 61% এবং অপশন ডি 16%। তো এখানে যে অ্যালবেডোর পরিমাণ সেটা হলো 34%। তো অপশন এ এখানে সঠিক উত্তর। এরপরে আমাদের চলে যাচ্ছি পরের কোশ্চিনে 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চিনে বলেছে নিচের রশ্মিগুলির তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাও, বেশি থেকে কম। গামা রশ্মি, এক্স রে, এটা 3 নম্বর হবে, আল্ট্রাভায়োলেট, আর অপশন ডি দৃশ্যমান, যেটাকে ভিজিবল রে বলা হয়। তো এদের কি বলছে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাতে বলছে, সেটা বেশি থেকে কম। এখানে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলো সেটা হচ্ছে দৃশ্যমান রে, তারপরে আল্ট্রাভায়োলেট, তারপরে এক্স রে, তারপরে গামা। সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা। তো প্রথমে হবে অপশন 4। তো আমরা প্রথমে অপশন 4 দেখব। তো অপশন 4 আমরা এখানে দেখতে পাচ্ছি, আর অপশন ডিতে দেখব। প্রথম তাহলে এটা কেটে গেল। তারপরে আল্ট্রাভায়োলেট 3 নম্বর। তো 3 নম্বর রয়েছে অপশন এতে। তো অপশন ডি এখান থেকে কেটে গেল। তো বাকি পড়ে থাকলো অপশন এ। তো অপশন এ এখানে সঠিক উত্তর। তো তোমরা এরকম এলিমিনেট করেও কিন্তু প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 22 নম্বর কোশ্চিন। 22 নম্বর কোশ্চিনে বলেছে এনার্জি ডেফিসিট বলতে কি বোঝো? এনার্জি ডেফিসিট বলতে সেই সমস্ত অঞ্চলগুলোকে বোঝাবে যেখানে কি হয় আগত সূর্যরশ্মি থেকে, অর্থাৎ ইনকামিং সোলার রেডিয়েশন থেকে আউটগোয়িং সোলার রেডিয়েশনটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে কী বলছে এখানে, যে সূর্য থেকে আসা রশ্মি ভূপৃষ্ঠে প্রতিফলিত রশ্মির তুলনায় বেশি হয়। অপশন বিতে বলেছে সূর্য থেকে আসা রশ্মি এবং ভূপৃষ্ঠের প্রতিফলিত রশ্মির সমান হয়। অপশন সিতে সূর্য থেকে আসা রশ্মির তুলনায় ভূপৃষ্ঠে প্রতিফলিত রশ্মির পরিমাণ বেশি। অপশন ডি বলেছে সূর্য থেকে আগত রশ্মি ভূপৃষ্ঠের চারদিকে ছড়িয়ে পড়ে। তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা অপশন এ এবং সি, এটা দুটোই একই হয়ে গেছে। তো অপশন এ এবং সি এখানে সঠিক উত্তর। এখানে আমি ভুলবশত এখানে দুটো একই রকম হয়ে গেছে, এটা যদি আমরা কম করে দিতাম তাহলে ঠিক হতো। তো এখানে যে এনার্জি ডেফিসিট বলতে কী বোঝে সেটা একটু আমরা ভালো করে দেখে নিই। তো দেখো এখানে সূর্য থেকে যদি আসা রশ্মি, দেখো এখান থেকে সূর্য থেকে রশ্মি আসছে, ধরে নিলাম 40%, এবং এখান থেকে প্রতিফলিত হয়ে গেল 30%। তাহলে কি হচ্ছে, এখানে আগত রশ্মির পরিমাণটা বেশি হচ্ছে এবং প্রতিফলিত রশ্মির পরিমাণটা কম হচ্ছে। সেই ক্ষেত্রে কী হচ্ছে, এনার্জি সারপ্লাস হচ্ছে, অর্থাৎ এনার্জি আমাদের বেশি হচ্ছে। এরপরে যে এনার্জি ডেফিসিট, যেটা কি এখান থেকে ধরা যায় সূর্য থেকে 40% রশ্মি আসছে এবং এখান থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে 50%। তাহলে কি হচ্ছে, আমাদের যে আগত রশ্মির তুলনায় প্রতিফলিত রশ্মির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এনার্জি ডেফিসিট তৈরি হচ্ছে। তো আশা করছি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে বলেছে অরোরা অস্ট্রালিস এটি কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ নরওয়ে, অপশন বি গ্রিনল্যান্ড, অপশন সি আইসল্যান্ড এবং অপশন ডি অস্ট্রেলিয়া। তো অরোরা অস্ট্রালিস যেটা সেটা দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এবং এখানে আরেকটা জিনিস আসে যেটা এই অরোরা বেরিওলিস যেটা কুমেরু প্রভা। তো সেগুলো তোমরা উত্তর গোলার্ধে দেখতে পারবে। আর অরোরা অস্ট্রালিস সেটা তোমরা দক্ষিণ গোলার্ধে দেখতে পারবে। তো দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়াতে তোমরা এখানে দেখতে পারবে অরোরা অস্ট্রালিস। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চিন বলেছে উষ্ণতার বৈপরীত্যের জন্য কি কি পরিবেশ আবশ্যিক? এখানে অপশন এতে বলেছে শীতকাল, অধিক রাতের সময়সীমা, 2 নম্বর হচ্ছে মেঘমুক্ত আকাশ, 3 নম্বর হচ্ছে দ্রুত বায়ু প্রবাহ। তো এখানে যে সঠিক উত্তর হবে, তো আমাদের যে বৈপরীত্য উষ্ণতার জন্য আমাদেরকে
রাতের দৈর্ঘ্যটা বেশি হতে হবে এবং মেঘমুক্ত আকাশ থাকতে হবে এবং বায়ু প্রবাহটা দ্রুত না হয়ে সেখানে স্থির বা ধীর হবে। তো এখানে অপশন 3 নম্বরটা ভুল দিয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 1 এবং অপশন 2। তো এখানে কোথায় রয়েছে? তো অপশন বি। তো অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলে আসছে পরের কোশ্চিনে 25 নম্বর কোশ্চেন। তো 25 নম্বর কোশ্চিনে বলেছে ভূপৃষ্ঠের কোনো স্থানের উচ্চতা যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে 400 মিটার উচ্চতায় সেই স্থানের উষ্ণতা কত হবে? অপশনে 35 ডিগ্রি সি, অপশন বি 32.5 ডিগ্রি সি, অপশন সি 40 ডিগ্রি সি আর অপশন ডি 30 ডিগ্রি সি। তো এটা তোমরা কেমন করে করবে? তো এটা তোমরা এইভাবে করবে, আমরা জানি 1000 মিটারের জন্য উষ্ণতা হ্রাস পায় 5 পয়েন্ট সি, তাহলে 400 মিটারের জন্য সেটা কত হ্রাস পাবে? তো 6.5কে তোমরা 400 নিচে 1000 এটা দিয়ে করলে তোমরা কাটাকাটি করলে সেটা পাবে 2.6 পাবে। তো এখান থেকে এবার 35 থেকে যদি আমরা 2.6 বাদ দেই তাহলে সেটা বাড়াবে 32.6 বা 4 এরকম বাড়াবে। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি। তো তোমরা এই কোশ্চিনটা এইভাবে অ্যান্সার করতে পারবে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে দুটো স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট অনে বলেছে পৃথিবীতে জলের তুলনায় মাটি দ্রুত উত্তপ্ত হয়। অপশন বিতে স্টেটমেন্ট 2তে বলেছে মাটির তুলনায় জলের অনেক গভীরে সূর্যালোক পৌঁছাতে পারে। তো এখানে যে অপশন এতে বলেছে এ এবং বি দুটাই সত্য। অপশন বিতে বলেছে স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট 2 উভয় মিথ্যা। অপশন সি স্টেটমেন্ট অন সত্য, স্টেটমেন্ট 2 মিথ্যা। অপশন ডিতে বলেছে স্টেটমেন্ট অন মিথ্যা এবং স্টেটমেন্ট 2 সত্য। তো স্টেটমেন্ট অন যেটা বলেছে সেটা সত্য, কারণ পৃথিবীতে জলের তুলনায় মাটি দ্রুত উত্তপ্ত হয়, আর হলো জলের অনেক গভীরে সূর্যালোক পৌঁছাতে পারে জন্য উত্তপ্ত হতে দেরি হয়। তো এখানে স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট 2 দুটাই সত্য। তো অপশনে এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 27 নম্বর কোশ্চেন। কি বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ সূর্যালোক পরিলক্ষিত হয়। স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট 2তে বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যায়। তো এখানে স্টেটমেন্ট 1 এবং 2 উভয় সত্য, স্টেটমেন্ট 1 এবং 2 উভয় মিথ্যা। স্টেটমেন্ট অন স্টেটমেন্ট সত্য কিন্তু স্টেটমেন্ট 2 মিথ্যা, আর স্টেটমেন্ট 1 মিথ্যা 2 সত্য। তো এখানে 27 স্টেটমেন্ট অনে বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি সূর্যালোক পরিলক্ষিত হয়। এটা সত্য, কারণ এখানে সবচেয়ে বেশি সূর্যালোক পরিলক্ষিত হয় কারণ এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়। এবং স্টেটমেন্ট 2 বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ তাপমাত্রা লক্ষ্য করা যায়। তো এটা ভুল, সবচেয়ে বেশি পরিমাণ তাপমাত্রা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে নয়, কারণ সেটা ক্রান্তীয় অঞ্চলে লক্ষ্য করা যায়। তো স্টেটমেন্ট 2 মিথ্যা। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি, স্টেটমেন্ট অন সত্য এবং স্টেটমেন্ট 2 মিথ্যা। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে বলেছে হেডলি সেল এর বিস্তার কত? অপশনে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ, অপশন বি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ সাউথ, অপশন সি 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সাউথ, অপশন ডি 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ সাউথ। তো হেডলি সেলের যদি আমরা বিস্তার দেখি তো সেখানে তোমরা দেখতে হেডলি সেল 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ এবং সাউথ উভয় গোলার্ধেই লক্ষ্য করা যায় হেডলি সেল। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে বলেছে বায়ুমণ্ডলের চাপ বলয়ের মধ্যে কোনটি তাপমাত্রার ভিত্তিতে গঠিত হয়েছে, অর্থাৎ তাপমাত্রার উপর ভিত্তি করে কোন তাপ বলয়টি গঠিত হয়েছে। অপশন এ কর্কটীয় উচ্চচাপ বলয়, অপশন বি মকরীয় উচ্চচাপ বলয়, অপশন সি মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, অপশন ডি মেরুদেশীয় উচ্চচাপ বলয়। তো আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডল রয়েছে সেখানে টোটাল 7টা তাপ বলয় রয়েছে। এর মধ্যে 2টা তাপ বলয় যেটা হচ্ছে তাপের ফলে তৈরি হয়েছে, আর বাকি 4টা সেটা অন্যান্য কারণে তৈরি হয়েছে। তাপমাত্রার উপর ভিত্তি করে সেখানে বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর গতি এর উপরও নির্ভর করে হয়েছে। এখানে 2টা বলতে এখানে নিরক্ষীয় অঞ্চল একটা, আর হচ্ছে মেরুদেশীয় যেটা রয়েছে মেরুদেশীয় উচ্চচাপ বলয়, এটা তাপের ফলে গঠিত হয়েছে, এটা 2টা রয়েছে। তো টোটাল 3টা চাপ বলয় হচ্ছে তাপের ফলে তৈরি হয়েছে, আর বাকি 4টা যেটা সেটা ডাইনামিক কারণে তৈরি হয়েছে। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে। তো তোমরা এটা দেখে নাও, এখানে আমার যে কর্কটীয় যে নিরক্ষীয় যে তাপ বলয় সেটা তাপের ফলে তৈরি হয়েছে টেম্পারেচার, আর যে আমাদের যে মেরু যেটা রয়েছে এটা তাপের ফলে তৈরি হয়েছে, আর বাকি যেটা রয়েছে সাবট্রপিক্যাল, সাবপোলার এগুলো ডাইনামিক কারণে তৈরি হয়েছে।
এরপর চলে আসছে আমাদের পরের কোশ্চেনে 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে বলেছে ITCZ অঞ্চলে সাধারণত নিচের কোন বায়ু মিলিত স্থলকে বোঝায়, অর্থাৎ ITCZ রয়েছে সেখানে কোন কোন বায়ু মিলিত স্থলকে বোঝানো হয়। সেখানে অপশন এ বলেছে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু, অপশন বিতে বলেছে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, অপশন সি দক্ষিণ পূর্ব আয়নবায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, অপশন ডি উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব মেরুবায়ু। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ, ITCZ উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলনে তৈরি হয়েছে। এরপর চলে আসছে পরের কোশ্চিনে 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চিনে বলেছে কর্কট সংক্রান্তির জন্য নিচের কোনটি সত্য নয়। অপশন এ বলেছে 21শে জুন তারিখকে কর্কট সংক্রান্তি নামে পরিচিত, অপশন বি কর্কট সংক্রান্তিতে উত্তর গোলার্ধের দিন বড় এবং দক্ষিণ গোলার্ধের দিন ছোট হয়, অপশন সিতে বলেছে এই দিনে সূর্যরশ্মি কর্কট ক্রান্তি রেখার ওপর তির্যকভাবে কিরণ দেয়, অপশন ডি কর্কট সংক্রান্তিতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। তো এখানে কি বলেছে সত্য নয়, সত্য নয় কি সেটা হচ্ছে অপশন সি, কারণ এই 21শে জুন তারিখে কর্কট ক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেখানে তির্যকভাবে না হয়ে এখানে লম্বভাবে কিরণ দেয়। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চিনে বলেছে হর্স ল্যাটিটিউড এর বিস্তার কত। হর্স ল্যাটিটিউডের বিস্তার কত? অপশন এ 30 ডিগ্রি নর্থ, অপশন বি 30 ডিগ্রি সাউথ, অপশন সি 25 থেকে 35 ডিগ্রি নর্থ সাউথ, অপশন ডি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ সাউথ। এই হর্স ল্যাটিটিউডের বিস্তারটা হলো অপশন সি, এখানে সঠিক উত্তর 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ উভয় গোলার্ধে দেখতে পাওয়া যায় হর্স ল্যাটিটিউড বা অশ্ব অক্ষাংশ। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনে বলেছে এখানে স্টেটমেন্ট দুটা দিয়েছে। স্টেটমেন্ট অনে বলেছে নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয়। স্টেটমেন্ট টুতে বলেছে নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বলের পরিমাণ বেশি হয়। তো স্টেটমেন্ট ওয়ান যেটা বলেছে যে নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয়, এটা ভুল, কারণ নিরক্ষীয় 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোনো ক্রান্তীয় ঘূর্ণবাদ তৈরি হয় না। এর কারণটা কি? কারণ নিরক্ষীয় অঞ্চলে কোনো কোরিওলিসে বলের পরিমাণ শূন্য হয়, যার কারণে এখানে কি হয় ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে না, ক্রান্তীয় ঘূর্ণবাদ। তো অপশন স্টেটমেন্ট টু এখানে ভুল, কারণ এখানে বেশি বলেছে। তো নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম কোরিওলিস বল কাজ করে, যে নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বল 0। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, কারণ স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটাই মিথ্যা। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেনে বলেছে সমচাপ যেটা হচ্ছে আইসোবার রেখার সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় সেটি কি নামে পরিচিত। অপশন এ জিওস্ট্রপিক বায়ু, অপশন বি কোরিওলিস বায়ু, অপশন সি সমুদ্র বায়ু, অপশন ডি স্থলবায়ু। তো সমচাপ রেখার সমান্তরালে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে জিওস্ট্রপিক বায়ু বলা হয়। তো অপশন এ এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চিনে 35 নম্বর কোশ্চিন। 35 নম্বর কোশ্চিনে দুটো স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট অনে বলেছে উত্তর গোলার্ধের সমষ্ণ রেখাগুলি প্রায়ই সমান্তরাল হয়। স্টেটমেন্ট টুতে বলেছে দক্ষিণ গোলার্ধের সমষ্ণ রেখাগুলি আঁকাবাঁকা হয়। তাই অপশন এতে বলেছে এ ও বি উভয় সত্য, অপশন বিতে বলে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 উভয় মিথ্যা, অপশন সিতে স্টেটমেন্ট 1 সত্য স্টেটমেন্ট 2 মিথ্যা, এবং অপশন ডিতে বলেছে স্টেটমেন্ট 1 মিথ্যা এবং স্টেটমেন্ট 2 সত্য। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, এখানে সঠিক উত্তর, মানে দুটাই মিথ্যা। কারণ উত্তর গোলার্ধে সমষ্ণ রেখাগুলো কিন্তু সমান্তরাল হয় না, সেটা আঁকাবাঁকা হয়। এর কারণ হচ্ছে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণটা বেশি থাকে, যার কারণে সেখানে উষ্ণতার তারতম্যটা বেশি হয়, সেই জন্য সমষ্ণ রেখাগুলি কিন্তু আঁকাবাঁকা হয়ে থাকে। আর দক্ষিণ গোলার্ধে সেই সমষ্ণ রেখাগুলি সমান্তরাল হয়, কারণ সেখানে সমুদ্রের ভাগটা বেশি থাকে এই কারণের জন্য। তো অপশন স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটাই মিথ্যা। তো অপশন বি এখানে সঠিক উত্তর। 36 নম্বর কোশ্চিনে বলেছে পোলার ফ্রন্ট সেল এর অক্ষাংশগত বিস্তার কত। অপশন এ বলেছে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ সাউথ, অপশন বি 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ সাউথ, অপশন সিতে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ সাউথ, অপশন ডি 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ সাউথ। তো এখানে পোলার ফ্রন্ট সেল এর অক্ষাংশগত বিস্তার হলো 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ সাউথ। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এই পোলার ফ্রন্ট সেল আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে ফেরেল সেল। এই পোলার ফ্রন্ট সেলটা কি ফেরেল সেল বা মধ্য অক্ষাংশীয়
সেলও বলা হয়ে থাকে। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিন 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চিনে বলেছে 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চিনে বলেছে স্নো ইটার নামে কোন বায়ু পরিচিত? অপশন এ হারমাট্টন, অপশন বি ফন, অপশন সি সিরাকো, অপশন ডি চিনুক। তো স্নো ইটার মানে তুষারভক্ষক। এই তুষারভক্ষক নামে কোন স্থানীয় বায়ুটি পরিচিত? তোমরা এখান থেকে খুবই ভালো করে উঠবে স্থানীয় বায়ুগুলো কোথায় কী নামে পরিচিত। পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা একটা কোশ্চিন পাবেই। তো স্নো ইটার মানে তুষারভক্ষক নামে পরিচিত, সেটা হলো চিনুক। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 38 নম্বর কোশ্চিন। 38 নম্বর কোশ্চিনে বলেছে ল্যামিনার ফ্লো বলতে কী বোঝায়? অপশন এ বলেছে কোনো জিনিস একই দিকে প্রবাহ, অপশন বি কোনো জিনিসের বহুমুখী প্রবাহ, অপশন সি কোনো জিনিসের গতিহীন প্রবাহ, অপশন ডি কোনো জিনিসের ঊর্ধ্বমুখী প্রবাহ। তো এখানে যে ল্যামিনার ফ্লো রয়েছে সেই ল্যামিনার ফ্লো হলো কোনো জিনিস যখন একই দিকে প্রবাহিত হয় তখন সেটাকে ল্যামিনার ফ্লো বলা হয়। তো অপশন এ এখানে সঠিক উত্তর। আর কোনো জিনিস যখন বহুমুখী প্রবাহিত হয় তখন সেটাকে বলা হচ্ছে টার্বুলেন্ট। তখন সেটাকে কি বলা হয়? টার্বুলেন্ট ফ্লো। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ। তো তোমরা এটা দেখতে পাচ্ছ যখন কোনো কিছু একই দিকে প্রবাহ হবে তখন সেটাকে বলা হয় ল্যামিনার ফ্লো। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 39 নম্বর কোশ্চেন। 39 নম্বর কোশ্চিনে বলেছে যে নিচের মেঘগুলিকে ক্রম অনুসারে সাজাও। সেটা কি বলছে? উপর থেকে নিচে, অর্থাৎ উঁচু থেকে তোমাকে নিচের দিকে যেতে হবে। কি সিরাস, কিউমুলাস, কিউমুলোনিম্বাস আর হচ্ছে আল্টাট্যাটাস। তো আমরা যদি দেখি সবার উপরে যে মেঘটা দেখা যায় সেটা হচ্ছে সিরাস। তো অপশন 1 হবে প্রথম। তো অপশন 1 আমরা তিনটাতে দেখতে পাচ্ছি, তো অপশন সি এখান থেকে বাদ চলে গেল। তারপরে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আল্টাট্যাটাস। তো অপশন 4। তো অপশন 4 কোথায় রয়েছে? বিতে। তাহলে আমাদের এখান থেকে দুটো অপশন কেটে গেল। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি। প্রথমে সিরাস, তারপরে আল্টাট্যাটাস, তারপরে কিউমুলাস, তারপরে কিউমুলোনিম্বাস মেঘ দেখতে পাওয়া যায়। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চিনে বলেছে টাইফুন ক্রান্তীয় ঘূর্ণবাদটি কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ ইউএসএ, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ফিলিপাইন্স, অপশন ডি চায়না বা চীন। টাইফুন যে ক্রান্তীয় ঘূর্ণবাদ সেটা দেখতে পাওয়া যায় চায়নাতে বা চীনে। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। তো তোমরা যে ক্রান্তীয় ঘূর্ণবাদটা কোন দেশে কী নামে পরিচিত সেটা তোমরা খুব ভালো করে বলবে। এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিন 41 নম্বর কোশ্চেন। তো 41 নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোনটি সঠিক নয়? তোমরা এই ভালো করে জিনিসটা দেখবে নয়। এখানে হচ্ছে জাপানে সেটা টাইফুন নামে পরিচিত, অস্ট্রেলিয়াতে সেটা উইলি নামে পরিচিত। এগুলো হচ্ছে দেশ। আর এটা ক্রান্তীয় ঘূর্ণবাদ। এটা ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত সেটা বলা হয়েছে। চীনের টাইফুন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাদ। তাহলে এখানে যে সঠিক উত্তর হবে কোনটা সঠিক নয়? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর। তো ক্যারিবিয়ান সাগরে সেটা ঘূর্ণবাদ নয়। ঘূর্ণবাদটা হলো আমাদের ভারত মহাসাগরে যে ক্রান্তীয় ঘূর্ণবাদ সেটা হচ্ছে ঘূর্ণবাদ নামে পরিচিত। আর এই ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণবাদ সেটা হ্যারিকেন নামে পরিচিত। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে 42 নম্বর কোশ্চেন। কে যে বলছে তামিলনাড়ু উপকূলে শীতকালে যে বৃষ্টিপাত হয় তার প্রধান কারণ কি? অপশন এ মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন, অপশন বি পশ্চিমী ঝঞ্ঝা, অপশন সি কালবৈশাখী এবং অপশন ডি ঘূর্ণবাদ। আমাদের তামিলনাড়ুর যে উপকূলে যে শীতকালে বৃষ্টিপাত হয় তার যে প্রধান কারণ সেটা হলো মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন। তো অপশনে এখানে সঠিক উত্তর, যেটা উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রত্যাবর্তন করে তখন তামিলনাড়ুর উপকূলে বৃষ্টিপাত হয় শীতকালে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। এরপর চলে আসছে আমাদের পরের কোশ্চিনে 43 নম্বর কোশ্চিন। 43 নম্বর কোশ্চিনে বলেছে ট্রপোস্ফিয়ারের যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় থেমে যায় সেই স্থানটি কী নামে পরিচিত? অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা একটা সময় সেখানে স্টপ হয়ে যায়, সেই স্থানটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। অপশন বি ট্রোপোপোজ, অপশন বি স্ট্র্যাটোপোজ আর অপশন ডি মেসোপোজ। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি ট্রোপোপোজ। এরপরে আমাদের পরের কোশ্চিন 44 নম্বর কোশ্চেন। 44 নম্বর কোশ্চেনে এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে। সেই স্টেটমেন্ট 1 দিয়েছে পৃথিবীর প্রায় সমস্ত মরুভূমি মহাদেশের পশ্চিম ভাগে অবস্থান করে।
স্টেটমেন্ট টুতে বলেছে মহাদেশের পশ্চিম দিকে শীতল সমুদ্রস্রোত লক্ষ্য করা যায়। তো আমরা যদি স্টেটমেন্টটা দেখি, প্রথম স্টেটমেন্ট, তো আমাদের যে সমস্ত যে মরুভূমিগুলো রয়েছে সেগুলো কিন্তু মহাদেশের পশ্চিম দিকেই অবস্থান করে, এটা কিন্তু সঠিক। তো অপশন অন, স্টেটমেন্ট অন কিন্তু সত্য। এবার হচ্ছে মহাদেশের পশ্চিম দিকে শীতল সমুদ্রস্রোত লক্ষ্য করা যায়, তো এখানে স্টেটমেন্ট টুটাও কিন্তু সত্য, কারণ আমাদের যত মহাদেশ রয়েছে তার পশ্চিম দিকে তোমরা শীতল স্রোত দেখতে পারবে এবং পূর্ব দিকে উষ্ণ স্রোত দেখতে পারবে। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট টু দুটোই সত্য। তো অপশন এ এখানে সঠিক উত্তর। এরপর চলে আসছে আমাদের পরের কোশ্চিনে, 45 নম্বর কোশ্চেন। 45 নম্বর কোশ্চিনে কী বলেছে, এল নিনো সর্বাধিক কোথায় লক্ষ্য করা যায়? অপশন এ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, অপশন বি পেরু চিলি উপকূল, অপশন সি ক্যালিফোর্নিয়া উপকূল, অপশন ডি জাপান উপকূল। তো এখানে যে সঠিক উত্তর এল নিনো সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পেরু চিলির উপকূলে। তো অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে পরের কোশ্চিনে, 46 নম্বর কোশ্চেন। 46 নম্বর কোশ্চিনে বলেছে কোপেনের মধ্যে ডিএফসি জলবায়ু কোথায় লক্ষ্য করা যায়? অপশন এতে বিহার, অপশন বি সিকিম, অপশন সি অরুণাচল প্রদেশ এবং অপশন ডি ত্রিপুরা। এখানে ডিএফসির জলবায়ু কোপেনের মতে সেটা লক্ষ্য করা যায় অরুণাচল প্রদেশে। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 47 নম্বর কোশ্চেন। 47 নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোনটি সঠিক নয়? অপশন এতে বলেছে হারমাট্টন, যেটা পশ্চিম আফ্রিকা, অপশন বি গিবলি, যেটা তুনিশিয়া, অপশন সি হচ্ছে সিরাক্কো, যেটা ইতালিতে দেখতে পাওয়া যায়, এবং অপশন ডি খামসিন, যেটা আর্জেন্টিনাতে দেখতে পাওয়া যায়। তো এখানে বলেছে সঠিক নয়, ভুলটাকে আমাকে বের করতে হবে। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি খামসিন। খামসিন কোথায় দেখতে পাওয়া যায়? খামসিন দেখতে পাওয়া যায় ইজিপ্টে, ইজিপ্টে দেখতে পাওয়া যায় খামসিন। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি। এবার চলেছে আমাদের পরের কোশ্চিনে, 48 নম্বর কোশ্চিন। তো 48 নম্বরের কোশ্চিনে বলছে আইটিসিজেড এর স্ট্যান্ড ফর, মানে আইটিসিজেড এর পুরো নাম কি? অপশন এতে বলেছে ইন্টার টপিক্যাল কানেক্ট জোন, অপশন বিতে বলছে ইন্ডিয়ান টপিক কনভার্জেন্স জোন, অপশন সি ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোন, আর অপশন ডি ইন্টার টপিক্যাল কমিশন জোন। তো এই আইটিসিজেড এর পুরো নাম হলো ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোন। তো অপশন সি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 49 নম্বর কোশ্চিন। এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে। তো স্টেটমেন্ট অনে বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলবেলায় শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। অপশন স্টেটমেন্ট টুতে বলেছে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় একটি নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত স্থান। তো এখানে স্টেটমেন্ট অনে বলেছে স্টেটমেন্ট অন এবং টু উভয় সত্য, বিতে বলেছে স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট টু উভয় মিথ্যা, সিতে বলেছে স্টেটমেন্ট অন সত্য, স্টেটমেন্ট টু মিথ্যা, আর হচ্ছে ডিতে স্টেটমেন্ট অন মিথ্যা এবং টু সত্য। তো এখানে যে সঠিক উত্তর হবে, তো স্টেটমেন্ট অন যেটা বলেছে যে নিরক্ষীয় জলবায়ু প্রতিদিন বিকেলবেলায় শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। তো এখানে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত না হয়ে এখানে পরিচলন বৃষ্টিপাত হয়। তো এখানে পরিচলন বৃষ্টিপাত হওয়ার জন্য এখানে স্টেটমেন্ট অনটা হলো মিথ্যা, আর বাদবাকি যেটা যে অ্যামাজন অববাহিকা একটা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত এটা সত্য। তো অপশন সি এখানে, অপশন ডি এখানে সঠিক উত্তর। প্রথমটা মিথ্যা, স্টেটমেন্ট অন মিথ্যা এবং স্টেটমেন্ট টু সত্য। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 50 নম্বর কোশ্চিন। 50 নম্বর কোশ্চিনে বলেছে স্ল্যাং সাইকোমিটার যন্ত্র দিয়ে কী পরিমাপ করা হয়? অপশন এ আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা, অপশন বি বায়ু প্রবাহের দিক, অপশন সি সময়ের পরিমাপ, অপশন ডি বৃষ্টিপাতের পরিমাপ। এখানে স্ল্যাং সাইকোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। তো অপশন এখানে সঠিক উত্তর। তো বায়ুর আর্দ্রতা পরিমাপের আরেকটা যন্ত্র রয়েছে, সেটার নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়েও কিন্তু বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ। এরপর চলে আসছে আমাদের পরের কোশ্চিন, 51 নম্বর কোশ্চিন। কোপেনের জলবায়ু বিভাগের মূল ভিত্তি কী ছিল? অর্থাৎ কোপেনের জলবায়ুর যে মূল ভিত্তি সেটা কি? অপশন এ স্বাভাবিক উদ্ভিদ, অপশন বি বাষ্পীভবন, অপশন সি বাষ্পীয় প্রচ্ছেদন, অপশন ডি সূর্যালোক। তো কোপেনে যে জলবায়ু বিভক্ত করেছে পৃথিবীকে, তার যে মূল ভিত্তি সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, ন্যাচারাল ভেজিটেশন। তো অপশনে এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 52 নম্বর কোশ্চিন। 52 নম্বর কোশ্চিনে বলেছে স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট টু দিয়েছে। স্টেটমেন্ট অনে বলেছে কোপেন ভারতের জলবায়ুকে 12টি ভাগে ভাগ করেছে। স্টেটমেন্ট টুতে বলেছে থর্নরয়েড ভারতের জলবায়ুকে 9টি ভাগে ভাগ করেছে। তো
এখানে যে স্টেটমেন্ট অন রয়েছে সেটা ভারতের জলবায়ুকে কোপেন সেখানে 12টা ভাগে নয়, সেখানে 9টি ভাগে ভাগ করেছে। কোপেন আমাদের ভারতের জলবায়ুকে 9টি ভাগে ভাগ করেছেন এবং থর্নডাইট সেটাকে 12টা ভাগে ভাগ করেছে। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট টু দুটাই কি হচ্ছে মিথ্যা। তো দুটাই মিথ্যা মানে এখানে স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট টু দুটাই মিথ্যা হওয়ার কারণে অপশন বি এখানে সঠিক উত্তর। তো এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 53 নম্বর কোশ্চেন। 53 নম্বর কোশ্চিনে বলে যে নিচের কোনটি সঠিক। এখানে গ্যাস দিয়েছে এবং তাদের পরিমাণ দিয়েছে, এখান থেকে আমাদের সঠিকটা বের করতে হবে। তো নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 21%, অক্সিজেন গ্যাসের পরিমাণ 31%, আর্গন গ্যাসের পরিমাণ 0.09%, হিলিয়াম গ্যাসের পরিমাণ 0.03%। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হলো, তো এখানে যে প্রত্যেকটা অপশন রয়েছে সেটা প্রত্যেকটা অপশনই ভুল রয়েছে। তো এখানে কোনো সঠিক উত্তর নেই, কারণ এখানে আর্গন গ্যাসের পরিমাণটা আমার টাইপিং করতে ভুল হয়েছে। এখানে আর্গন গ্যাসের পরিমাণ 0.93% অবস্থান করেছে। তো এখানে এই কোশ্চেনটা ভুল, কারণ এখানে কোনোটা অপশনই সঠিক নয়। তো এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 54 নম্বর কোশ্চেন। 54 নম্বর কোশ্চেনে বলেছে নিচের কোন মরুভূমি একটি শীতল মরুভূমির উদাহরণ। অপশন এ সোনেরন মরুভূমি, অপশন বি আটাকামা মরুভূমি, অপশন সি কালাহারি মরুভূমি, অপশন ডি প্যাটাগোনিয়া মরুভূমি। তো এখানে 54 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে যে শীতলতম মরুভূমি সেটা হচ্ছে প্যাটাগোনিয়া। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। দক্ষিণ আমেরিকার যে প্যাটাগোনিয়া সেটা একটি শীতলতম মরুভূমির উদাহরণ। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে, 55 নম্বর কোশ্চেন। 55 নম্বর কোশ্চেনে বলেছে আইসোনিপ লাইন বলতে কী বোঝায়। তো অপশন এ বৃষ্টিপাত, অপশন বি গভীরতা, অপশন সি সূর্যালোক, অপশন ডি সমচাপ রেখা। তো এখানে যে আইসোনিপ বলতে বোঝায়, তো আইসোনিপ বলতে বলে যে সমমেঘ, এটাও আমার টাইপিং করতে ভুল হয়ে গেছে। যে পৃথিবীর সমমেঘ স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাদেরকে আইসোনিপ লাইন বলা হয়। তো আমরা এর আগে বৃষ্টিপাত যেটা আইসোইয়েত, তাহলে গভীরতা দেখানো হয় আইসোবার্থ দিয়ে আমরা গভীরতা দেখাতে পারি। সূর্য রশ্মি দেখাতে পারি আমরা আইসোহেল, এবং সমচাপ যেটা হচ্ছে আইসোবার। তো এখানে যে সঠিক উত্তর নেই, এখানে যে আইসোনিপ লাইন সেটা সমমেঘ দেখানো হয়। তো এখানে 55 নম্বরের অ্যান্সারটাও এখানে কোশ্চিনটাও ক্রস হয়ে গেল, কারণ এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এরপর চলে যাচ্ছে আমাদের 56 নম্বর কোশ্চেন। তো 56 নম্বর কোশ্চেনে বলেছে স্টেটমেন্ট অনে দিয়ে বলছে এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। স্টেটমেন্ট টুতে বলেছে রোজউড, আয়রনউড, মেহগনি প্রভৃতি হলো এই অঞ্চলের প্রধান বৃক্ষ। 3 নম্বরে বলেছে এই অঞ্চলে গাছগুলির উচ্চতা 30 থেকে 60 মিটার হয়। তো হচ্ছে উপরের বৈশিষ্ট্যগুলি কোন অঞ্চলকে বোঝায়। অপশন এ মরু অঞ্চল, অপশন বি নিরক্ষীয় অঞ্চল, অপশন সি ক্রান্তীয় মৌসুমী অঞ্চল, আর অপশন ডি পার্বত্য অঞ্চল। তো উপরের যে 3টা স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টগুলো যে বৈশিষ্ট্য বোঝাচ্ছে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে, 57 নম্বর কোশ্চেন। তো 57 নম্বর কোশ্চিনে বলেছে পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায়। অপশন এ নিরক্ষীয় অঞ্চল, অপশন বি ক্রান্তীয় অঞ্চল, অপশন সি উপক্রান্তীয় অঞ্চল, অপশন ডি মৃদু অঞ্চল। তো এখানে কি বলছে সর্বাধিক উষ্ণতা, তো সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। তো অপশন বি এখানে সঠিক উত্তর। কেন ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায়, কারণ এখানে সূর্যরশ্মির তুলনায় এখানে বৃষ্টিপাতটা কম হয়, অধিক বাষ্পীভবন হয় এবং তার সাথে বৃষ্টিপাতটা কম হওয়ার কারণে এখানে উষ্ণতাটা বেশি লক্ষ্য করা যায়। যেটা নিরক্ষীয় অঞ্চলে যে পরিমাণ বাষ্পীভবন হয় তার আবার সেই পরিমাণ বৃষ্টিপাতও হয়, যার কারণে এখানে সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায় না। তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিন, 58 নম্বর কোশ্চিন। 58 নম্বর কোশ্চিনে বলেছে পৃথিবীর আইটিসিজেড সমুদ্রের তুলনায় স্থলভাগে বেশি স্থানান্তরিত হয়। স্টেটমেন্ট টুতে বলেছে স্থলভাগ জলভাগের তুলনায় তাড়াতাড়ি গরম হয়। এবার হচ্ছে অপশন এতে বলেছে স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট টু উভয়ই সত্য, কিন্তু স্টেটমেন্ট অন স্টেটমেন্ট টুকে সঠিক ব্যাখ্যা করেছে। স্টেটমেন্ট বিতে দিয়েছে স্টেটমেন্ট অন এবং স্টেটমেন্ট উভয় সত্য, কিন্তু স্টেটমেন্ট অন স্টেটমেন্ট টুকে সঠিক ব্যাখ্যা করেনি। অপশন সিতে স্টেটমেন্ট অন সত্য, স্টেটমেন্ট টু মিথ্যা। ডিতে বলেছে স্টেটমেন্ট অন সত্য, স্টেটমেন্ট টু মিথ্যা। তো এখানে যে স্টেটমেন্ট অন বলেছে যে পৃথিবীর আইটিসিজেড সেটা সমুদ্রের তুলনায় স্থলভাগে বেশি স্থানান্তরিত হয়, এটা একদম সঠিক। কারণ কি হয়,
স্থলভাগে উষ্ণতা বেশি লক্ষ্য করা যায় জলভাগের তুলনায়। তো এখানে কিছু স্থলভাগ জলভাগের তুলনায় বেশি তাড়াতাড়ি গরম হয়, তো এটাও সঠিক এবং এর স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2কে ব্যাখ্যা করেছে। তো অপশন এ এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেন, 59 নম্বর কোশ্চেন, কি হচ্ছে সমুদ্র, এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট 1 কি বলেছে, সমুদ্রের পশ্চিম ভাগে সর্বদাই গরম হয় পূর্ব ভাগের তুলনায়। স্টেটমেন্ট 2তে বলেছে সমুদ্রের পশ্চিম ভাগে মূল সমুদ্র স্রোতগুলি লক্ষ্য করা যায়। তো এখানে যে স্টেটমেন্ট 1 বলেছে যে পশ্চিম ভাগ সর্বদাই গরম হয় পূর্ব ভাগের তুলনায়, এটা একদম সঠিক, কারণ সমুদ্রের যে পশ্চিম ভাগ সেখানে সর্বদাই কি হয়, এখানে উষ্ণ সমুদ্র স্রোত লক্ষ্য করা যায় এবং সমুদ্রের পশ্চিম ভাগে মূল সমুদ্র স্রোত লক্ষ্য করা যায়, এটাও সঠিক উত্তর। মূল সমুদ্র স্রোতগুলি তোমরা সে সমুদ্রের পশ্চিম ভাগে লক্ষ্য করতে পারবে। তো এখানে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 উভয়ই সত্য, তো অপশনে এখানে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছে আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন, 60 নম্বর কোশ্চেন। 60 নম্বর কোশ্চেনে বলেছে ইউএনইপি স্ট্যান্ড ফর, মানে ইউএনইপির পুরো নাম কি? অপশন এ বলেছে ইউনিয়ন ন্যাশনাল ইকোলজিক্যাল প্রোগ্রাম, অপশন বি বলেছে ইউনাইটেড ন্যাশনাল এন্টারটেনমেন্ট প্রোগ্রাম, অপশন সি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, অপশন ডি ইউনিয়ন নেচার এনভায়রনমেন্ট প্রজেক্ট। তো এখানে যে সঠিক উত্তর হবে ইউএনইপি এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে অপশন সি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তো অপশন সি এখানে সঠিক উত্তর। তো গাইস এই ছিল আজকের ক্লাসের টপ 60 কোশ্চেন। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এই 60টা কোশ্চেনের মধ্যে কতগুলো তোমাদের ঠিক হলো, তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা কোথায় রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ঠিক এরকম ধরনের প্রশ্নের প্যাটার্নই তোমরা দেখতে পারবে। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের কমেন্ট করবে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। এবং তোমরা যদি পরবর্তীতে এরকম আরও মক টেস্ট চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং এই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তোমরা যাতে সকলেই এই ক্লাসের বেনিফিটটা বা সুযোগটা নিতে পারে। থ্যাংক ইউ।